বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের 16 নাম্বার প্রশ্নের সমাধান। এই 16 নাম্বার প্রশ্নে কিন্তু রয়েছে নিচের কোনগুলো মূলদ এবং অমূলদ সেগুলো নির্ণয় করতে হবে। আর এই মূলদ এবং অমূলদ কিন্তু আমরা প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করেছি। এখন আমরা তাহলে দেখব আমরা কোনগুলোকে মূলদ বলবো। তার আগে অবশ্যই আমরা মূলদ এবং অমূলদের সংজ্ঞা যে কথাটি বলে সেগুলো যদি একটু দেখি, যে মূলদের ক্ষেত্রে বলা হয় যে যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় তাকেই কিন্তু মূলদ বলা হয়। তাহলে ভগ্নাংশ আকার কেমন বলে, ওপরে লব থাকবে নিচে হর থাকবে, তাহলে সেই ক্ষেত্রে এগুলো হবে কি মূলদ। অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে যদি এটা মূলদ হয় তার মানে কি 3/5 অথবা 4/3, এগুলো কিন্তু প্রত্যেকটাই মূলদ। কিভাবে আরেকটা আমরা যদি দেখি, দেখো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে এবং এগুলোকে যদি আমরা ভাগ করি, ক্যালকুলেটর দিয়ে যদি ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে দশমিকের পরে 2 ঘর অথবা 3 ঘর আসার পরে আর কোনো সংখ্যা কিন্তু ক্যালকুলেটরে দেখাবে না। তাহলে আমরা যদি দেখি, দেখো 3/5 যদি দিই, 3/5 যদি দিই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 0.6, যা দশমিকের পরে 1 ঘর। তাহলে অবশ্যই দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক ঘর হয়ে থাকে তাহলে সেগুলো মূলদ হবে। তারপরে 4/3 যদি আমরা দিই, দেখো 4/3 দিলাম, সেখানে আসে হচ্ছে 1.333, এরকমভাবে অসংখ্য একই সংখ্যা এরকম যদি আসে তাহলে সেগুলো কিন্তু মূলদ হবে। কারণ আমরা যদি দশমিকের পরে অসংখ্য সংখ্যা দেখি, সেগুলো যদি আমরা কি করতে পারি, ধারণা করতে পারি যে এই 3-এর পরেও কিন্তু আবার 3 হবে, তাহলে সেগুলো মূলদ হবে। সেই ক্ষেত্রে কি দেওয়া হয়, তাহলে 1 দশমিক কত 3-এর ওপরে কিন্তু আবৃত দেওয়া হয়। এই আবৃত মানে কি, এই 3কে যতবার ইচ্ছা কিন্তু ততবার লেখা যায়। আমরা কিভাবে লিখতে পারবো, যত 2.4 এরকমভাবে যদি আবৃত থাকে তাহলে এই 4কে কিন্তু আমরা অসংখ্যবার লিখতে পারবো। কিভাবে লিখবো, 2.44444, অসংখ্য 4 লেখার পরে কিন্তু আরও লেখা যাবে, এরকমভাবে ডট ডট দিয়ে লেখা যাবে। তার মানে আবৃত থাকলে সেগুলোকে আমরা কি বলবো, মূলদ বলবো। আবৃত থাকলে সেগুলো মূলদ, কারণ আমরা বলতে পারবো যে যেহেতু 4-এর উপর আবৃত তার মানে অসংখ্য 4 আছে, অসংখ্যবার আমরা 4 লিখতে পারবো। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম তাহলে ভগ্নাংশ আকারে যদি লেখা যায় সেগুলোকে মূলদ, আর যদি ভগ্নাংশ আকারে লেখা না যায় সেগুলো কিন্তু অমূলদ। অর্থাৎ অমূলদকে কিন্তু p/q আকারে লেখা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে দেখবা যে দশমিকের পরে 2 দশমিক, এখানে 3, 5, কখনো 8, তারপরে 2, আবারও হচ্ছে 7, তারপরে 6, 2, এরকমভাবে যদি আসতেই থাকে, দেখো কোনো ধারাবাহিকতা নাই। দশমিকের পরে যদি কোনো ধারাবাহিকতা না থাকে এবং অসংখ্য সংখ্যা হয় তাহলে সেগুলোকে আমরা অমূলদ বলবো। তাহলে এখান থেকে এখন আমাদের অমূলদ বের করা আর মূলদ বের করা কিন্তু আমাদের জন্য খুব সহজ হবে। আরেকটা জিনিস আমরা একটু জেনে নিব যে অমূলদ সংজ্ঞা যে কথাটি বলে অমূলদের ক্ষেত্রে, সেটা একটু দেখে নিই। অমূলদের সংজ্ঞা বলা হচ্ছে যে পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার ওপর যদি বর্গমূল নেওয়া হয় তাহলে সেগুলো অমূলদ হবে। পূর্ণবর্গ সংখ্যা আগে আমরা তাহলে জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ধরো 1, কারণ এই একক আমরা যদি দেখি 1 গুণন 1 করলে কিন্তু আমরা 1 পাই। তাহলে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। 1 কি, 1 হচ্ছে 1 পূর্ণবর্গ সংখ্যা। এই কারণে কিন্তু 1 গুণন 1 করলে আমাদের কি হয়ে যায়, 1 হয়। এবার আসি, যদি দেখো 2ও একটা পূর্ণবর্গ সংখ্যা, 4, 2 না, 2-এর ওপর কারণ 4, দেখো একই সংখ্যা গুণ করলে আমরা যে সংখ্যাগুলো পাবো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 2 গুণন 2 সমান সমান কি হয়, 4। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, যেখানে 2-এর জোড়া, কারণ এখানে দেখো আমরা যদি এই 4-এর ওপরে রুট করি তাহলে কিন্তু কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। রুট করলে কিন্তু দেখো আমাদের 1 হয়ে যাবে। তাহলে সেই জন্য বলা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে 9 পূর্ণবর্গ সংখ্যা, আমরা 9 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 3 গুণন 3, 3-এর জোড়া দেখতে পাচ্ছি। তাহলে 9-এর ওপর রুট করলে কত হয়, 3 হয়ে যায়। তার মানে 3-এর জোড়া, তাহলে 2টা 3-এর পরিবর্তে একটা 3 হয়ে যাবে। এবার আসি 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কত হবে, 4 গুণন 4, অর্থাৎ √16 মানে কত, 4। 2টা 4-এর পরিবর্তে একটা 4 হয়ে রুটের বাইরে আসতে পারে। 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 5 গুণন 5, তাহলে √25 মানে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। অর্থাৎ দেখো এরপরে কত আছে, 36, আমি আর দেখাচ্ছি না, 36, তারপরে 49, 7 7 6 6, তারপরে 8 8 কত হয়, 64 হবে, 64, তারপরে কত
9 81 হবে। এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 10 10 100 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি বলি এগুলোর ওপরে রুট দিলে রুট থাকে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই পূর্ণ সংখ্যাগুলো বাদ দিয়ে, এই পূর্ণবর্গ সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে তারই উপরে যদি রুট না হয়, তার মানে এগুলোর উপরে রুট নিলে কি সংখ্যা আসে? পূর্ণ সংখ্যা আসে। এই কারণে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। রুট আবার নিলে কিন্তু কি হয়ে যাবে? মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যেটা বলতেছি যে এই সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে তার উপরে যদি রুট নেওয়া হয়, যেমন 1 থেকে 4-এর মধ্যে কি কি আছে? 2 3, তারপরে 4 থেকে 9-এর মাঝখানে কি কি আছে? 5 6 7 8, তারপরে 16, 9 থেকে 16-এর মধ্যে কি কি আছে? 8, 9-এর পর 10 10 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, 14 আছে, তারপরে কত আছে? 15 আছে। তাহলে এই সংখ্যাগুলো, তারপরে কি 16-এর মধ্যে থেকে 17 থেকে 25-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ওপরে যদি রুট ওভার নেওয়া হয় অর্থাৎ বর্গমূল নেওয়া হয় তাহলে এগুলো হবে অমূলদ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝে নিলাম যে পূর্ণবর্গ সংখ্যার উপর রুট নিলে কি হয়? মূলদ হয়ে যায়। আর পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো থাকবে তার উপর যদি রুট বা বর্গমূল না হয় সেগুলো অমূলদ হয়ে যাবে। তাহলে এগুলো সবগুলোই অমূলদ, এগুলো সবগুলোই অমূলদ, এগুলো সবগুলোই অমূলদ। তাহলে আমরা দেখে নিলাম, এখন অমূলদের সংখ্যা অনুযায়ী আমরা কিন্তু দেখে নিলাম। তাহলে অমূলদের সংখ্যা বলতেছে পূর্ণবর্গ সংখ্যা নয়, এরূপ সংখ্যার উপরে যদি বর্গমূল না হয় সেগুলো হবে অমূলদ। এখন আসি দেখি আমরা তাহলে ক নাম্বার 16-র ক নাম্বার যেটা আছে সেটা প্রথমে আমরা ক নাম্বারটা দেখি। আমরা কিন্তু দেখেই বলতে পারবো যেহেতু আবৃত আছে এটা মূলদ। ক নাম্বার 16-র ক উত্তর কি হবে? মূলদ হবে। আমরা এটা ক নাম্বারে উত্তর মূলদ পেলাম, কারণ দশমিকের পরে যদি কোনো সংখ্যার উপর আবৃত থাকে সেটা কিন্তু আমরা জানি যে একে 4 যতবার ইচ্ছা, তাহলে দশমিকের পরে যদি কি হবে আমরা যদি ধারণা করতে পারি সেগুলো কিন্তু মূলদ হবে। তাহলে এটা তো মূলদ। খ নাম্বার রুট 9। আমরা একটু আগে দেখেছি রুট 9 একটা 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এর উপর রুট দিলে কত হয়ে যায়? 3 হয়ে যায়। তাহলে রুট এটা যেহেতু 3 হয়ে যায় রুট করলে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা 3। তাহলে রুট 9 একটা কি? মূলদ সংখ্যা। তাহলে রুট 9 এখানে আমরা যদি দেখি তাহলে মূলদ, আমরা রুট 9 একটি কি? মূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যা। আমরা তাহলে খ নাম্বারও পেলাম মূলদ। আমরা এখানে তাহলে একটু লিখি যে 0.4-এর ওপর আবৃত সমান সমান কি? মূলদ সংখ্যা। গ নাম্বার আমরা দেখি কি আছে। গ নাম্বারে আছে আমাদের হচ্ছে রুট 11। দেখো 11 কিন্তু ভাঙানোই জানা। রুটের মধ্যে যদি ভাঙানো যায়, যেমন 9-কে ভাঙালে কত? আমরা যদি 9-কে ভাঙাই কত? 3 3-কে 9, 3 গুণন 3। তাহলে এই কারণে কিন্তু একটা 3 হয়ে রুটের বাইরে আসতে পারে, 3-এর জোড়া, সেই কারণে রুটের বাইরে একটা 3 হয়ে বের হয়ে যাবে। আর 11 তো ভাঙানোই জানা। তাহলে এটা কি? পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 11 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এর উপর বর্গমূল নেওয়া আছে, তাহলে এটা অমূলদ হবে। আবার দেখো তুমি যদি রুট 11 যদি ক্যালকুলেটর ইউজ করো, দেখো দশমিকের পরে অসংখ্য মান আসবে কিন্তু। রুট আবার দেখো আমরা যদি দেখি রুট আবার 11 দিলাম, এখানে 3 অনেকগুলো সংখ্যা আছে। দেখো 3.31662 4 7 9 আরও আছে সংখ্যা। দেখো এখানে কিন্তু সব সংখ্যাগুলো এলোমেলো, কোনো ধারাবাহিকতা নাই। আমরা পরে কি 9-এর পরে কি হবে এটা কিন্তু বলতে পারবো না, কারণ এখানে আমরা ধারণা করতে পারবো না, এই জন্য এটা অমূলদ। আমরা কিন্তু দেখে নিলাম, তারপরে রুট দিয়ে দেখে নিলাম যে দশমিকের পরে অসংখ্য সংখ্যা আসে, তাহলে এটা অমূলদ। এবার আসি আমরা রুট 6/3 ঘ নাম্বার। এখন রুট 6 আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 6 ভাঙালে রুট আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাও কিন্তু হবে যে রুট 6 ভাগ আমরা যদি দিই 3, তাহলে দিলে দেখা যাচ্ছে আমাদের যে মানগুলো আসে সেটা একটু যদি দেখি। দেখো 0.81649658, এই যে দশমিকের পরে দেখো কোনো আরও সংখ্যা আছে এলোমেলো সংখ্যা, এবং পরে কি হবে আমরা কিন্তু আর বলতে পারছি না, কারণ কখনো 6 কখনো 5 কখনো 8 হচ্ছে। তাহলে এই যে ধারাবাহিকতা ছাড়া, তাহলে এটাও অমূলদই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা রুট 6 ভাগ কত 3 সমান সমান অমূলদ, এটাও একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের মূলদ অমূলদ বের করা কিন্তু খুবই সহজ। আমরা দেখলে ক্যালকুলেটর ইউজ করলে বলতে পারবো যে কোনটা মূলদ হবে আর কোনটা অমূলদ হবে। এবার রুট 8 আর রুট 7 এটাও অমূলদই হবে। তারপরে দেখিচ্ছি আমরা ক্যালকুলেটর দেখি রুট 8 ভাগ রুট 7
কারণ কাউকে ভাঙানো যায় না। এখানেও দেখা যাচ্ছে 1.069044968, এখানেও কিন্তু ধারণা করা যাচ্ছে না, তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা। তাহলে ও নাম্বার যে অঙ্কটি আছে কত, √8 ভাগ √7, 7 সমান সমান কি, এটাও একটা অমূলদ সংখ্যা, অম্লত সংখ্যা। এখন আমরা যেটা 6 নাম্বার যদি দেখি, দেখো এটাকে যদি কিন্তু ভাঙানো যাচ্ছে, আমরা কিন্তু দেখো একটু আগে যেটা দেখলাম সেটা কিন্তু √8 মানে কি, √8 আর √7 তো একটা অমূলদ, কিন্তু √8 ভাঙালে কি হয়, দেখো √8 ভাঙালে 2 গুণন 2 গুণন আমাদের 2 গুণন 2 হয়, তাহলে রুটের ভেতরে এটি 2-এর জোড়া, তাহলে 2 একটা বাড়ালো, কিন্তু এই 2-এর জোড়া নাই কারণ রুটে, তাহলে এখানে 2√2, আমরা কিন্তু 7ও কিন্তু ভাঙাতে পারছি না। √8 একটা অমূলদ, আবার √7ও একটা অমূলদ, অমূলদকে অমূলদ দ্বারা ভাগ করলে কিন্তু অমূলদই হবে। এখন আসি আমরা একটু যদি যে 6 নাম্বার যেটা আছে, 6 নাম্বারটা যদি অ্যান্সারটা দেখি কি আছে, √27 আর রুট কত, √48। এখন দেখি আমরা এই দুটাকে যদি একটু ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু আমরা বলতে পারবো এটা মূলদ না অমূলদ, কিন্তু তার আগে আমরা একটু দেখি ভাঙায় দেখি যে এটা কি আসলে মূলদ না অমূলদ, একটু ভাঙানোর চেষ্টা করি। দেখো 27 3 দিলে 9, আবারও 3 দিলে কত হয় 3, এখানে দেখো আসলে 3-এর জোড়া, তাহলে রুটের ভেতরে যদি 3 গুণন 3 গুণন 3 হয়, কার জোড়া বলে 3-এর জোড়া, তাহলে একটা 3 বের হলো, আরেকটার জোড়া নাই, তাহলে ও রুটের ভিতরেই থাকলো। এবার আসি আমরা 48 যদি ভাঙাই, তাহলে 48 এখানে ভাঙাবো, 2 দিলে 24, 48-এর অর্ধেক 24, আবার 2 দিয়ে 24কে ভাগ করলে 12, 12 2 করলে 6, আবারও 2 দিলে কত 3। এখন আমরা যদি দেখি 48 মানে একটু দেখি √48 আমরা যদি ভাঙায় দেখি, তাহলে কি কি পেলাম, 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 গুণন 2 গুণন 3। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তাহলে এখান থেকে 2, এখানকার একটা 2, 2 দুগুণ কত 4√3। এখানে তাহলে ওপরে হচ্ছে আমাদের দেখো 3√3 আর নিচে হচ্ছে 4√3। দেখো এখানে কাটে যাওয়ার পরে 3/4, তাহলে ভগ্নাংশ আকার হলো 3/4, কিন্তু একটা কি মূলদ সংখ্যা, তাহলে কেটে যাওয়ার পরে এই যে 3/4 হলে তাহলে মূলদ। তারপরে ক্যালকুলেটর তুমি ইউজ করো, এত ভাঙানোর প্রয়োজন নাই। তুমি এখন দেখো ক্যালকুলেটর ইউজ করো, √27 দেবা তুমি, কত 27 ভাগ আবার কত 48 দিলাম, দেওয়ার সাথে দেখা যাচ্ছে দেখো 0.75, এখানে দেখো এই যে দশমিকের পরে মাত্র 2 ঘর, তাহলে বেশি ঘর না, তাহলে এটা কি অবশ্যই মূলদ, তাহলে এখানে সমান সমান মূলদ সংখ্যা। আমরা কিন্তু দুইভাবে তোমাদেরকে একটু দেখে দিলাম যে দশমিকের পরে যদি অসংখ্য সংখ্যা আসে তাহলে সেগুলো কিন্তু অমূলদ, আর দশমিকের পরে যদি অল্প কয়েক ঘর হয় তাহলে সেটা কিন্তু মূলদ হবে। এখন দেখো এটা কি আছে, ভগ্নাংশ আকার আছে, উপরে একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ, এটা কিন্তু মূলদ হবে, এটাও কিন্তু মূলদ হবে, কারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে সেগুলো কিন্তু মূলদ হয়, তাহলে 6 নাম্বারটা মূলদ হবে। তারপরে আমরা একটু কাজ করে দেখি 6 নাম্বার, অন্য জায়গায় একটু কাজ করে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো আমরা কিভাবে এইটার কাজগুলো আমরা করতে পারি। এখন দেখো 2/3, উপরে 2/3, নিচে কত 3/7। এখন আমরা উপরের ভগ্নাংশটি আগে লিখবো, নিচে ভগ্নাংশটা গুণ দিব, গুণ দেওয়ার পরে 7টা উপরে লিখবো আর 3টা নিচে লিখবো, তাহলে কত 7 2 14, 3 3 9, এই তো ভগ্নাংশ আকার হলো, কিন্তু তাহলে কিন্তু মূলদ হবে। তারপরে আমরা একটু ভাগ দিয়ে দেখি, 14 ভাগ হচ্ছে 9, আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো 1.555, সর্বশেষ সংখ্যাটিও কিন্তু 5। আমরা যদি দেখো, আমরা কিন্তু একটা জিনিস জানি যে দশমিকের পরে শেষের ঘরে একটু 6 লেখা আছে, কেন এই 6টা লেখা আছে আমরা যদি একটু বিবেচনা করি, দেখো ক্যালকুলেটর যতদূর পর্যন্ত লিখছে তারপরে ঘরে যা 6 লিখছে, কেন যে এর পরে 5, তারপরে 5, তারপরে 5, তারপরে 5 5 5, এরকমভাবে সর্বশেষেও কিন্তু 5-এ আছে। কারণ আমরা যদি দশমিকের পরে এই কয়েক ঘর লিখি, ধরো এই 2 ঘর আমরা লিখতে চাচ্ছি না, বা দশমিকের পরে যদি আমরা এই 2 ঘর লিখতে চাই, তাহলে কি লিখবো আমরা 1 দশমিক কত লিখবো 5, আর এই যে এখানকার 5 হওয়ার কারণে এখানে কিন্তু আমরা 6 লিখবো, তাহলে এটা কিন্তু আমরা দশমিকের পরে লিখি। যে তৃতীয় সংখ্যাটি দেখে, তৃতীয় সংখ্যাটি যদি 5 থেকে শুরু করে 9 পর্যন্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ করে লিখতে হয়। তো ঠিক তেমনি দশমিকের পরে ক্যালকুলেটারে এই যে 5 5 শেষের 6টা কেন হয়েছে বলে উপরের লাইনে 1.555, 1 2 3 4 5 6 7 8, 4 5 6 7, আবারও কিন্তু 5,
তারপরে আবারও 5, এই 5-এর কারণে কিন্তু এই 5কে 6 করানো হয়েছে, যার কারণে তাহলে এটাকে আমরা বলতেছি যে দশমিকের পরে যদি কি সংখ্যা হবে, পরের সংখ্যাটা কি হবে, দেখো অসংখ্য 5 5, তার মানে আর দেখা লাগবে না, 5টা 5, তার মানে এটা মূলত। দশমিকের পরে যদি আমরা ধারণা করতে পারি পরের সংখ্যা কি হবে, তাহলে সেগুলোই মূলত। তারপরে কিন্তু আমরা দুইটা ভাবেই কিন্তু আমরা বলে দিলাম যে ভগ্নাংশ আকার থাকলে সেটা কিন্তু মূলদই হবে। তাহলে কত হচ্ছে 2/3, 6 নাম্বারটা 2/3 ডিভাইডেড 3/7 সমান সমান এটা কি আমরা দেখতে পেলাম মূলদ সংখ্যা, কারণ এটা ভগ্নাংশ আকারে আছে। তারপরে আমরা কিন্তু দশমিক দিয়ে দেখলাম যে দশমিকের পরে কিন্তু যদি একই সংখ্যা বারবার আসে তাহলে সেটা কিন্তু মূলদ হয়। আর সর্বশেষ বর্গের জ নাম্বার, এটা আর দেখা লাগছে না, এই যে আবৃত আছে, আবৃত থাকলে মূলদ, তাহলে বর্গের জ নাম্বারও কিন্তু আমাদের বর্গের জ নাম্বারও কি হবে, বর্গের জ নাম্বার দেখো 5.639, এটাও কিন্তু কি হবে প্রিয় শিক্ষার্থীরা, এটাও কিন্তু মূলদ হবে। কারণ কি আমরা দেখতে পাচ্ছি 639 বারবার লেখা যায় দশমিকের পরে, যে 639, আবারও যদি 639, আবারও যদি 639 লেখে কিন্তু ডট ডট, তার মানে কি আমাদের এই যে ডট ডট দেওয়া থাকলে দেখো আমরা কিন্তু ধারণা করতে পারছি 639 আবারও 639, তার মানে পরের সংখ্যাটা কি হবে, আবারও 639 হবে। এই কারণে এটা কিন্তু মূলদ হয়। তাহলে দশমিকের পরে যদি কোনো সংখ্যা আবৃত মানে বারবার হয়, একই সংখ্যা যদি বারবার হয় সেগুলো কিন্তু মূলদ হয়, যদিও অসংখ্য থাকলেও কিন্তু মূলদ হবে। যেমন ধরো 2.5 6 7 6 7 6 7, আবারও 6 7 লেখে যদি ডট ডট থাকে, তাহলে দশমিকের পর আমরা জানি যে অসংখ্য সংখ্যা থাকলে সেটা অমূলদ হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে অসংখ্য সংখ্যা, দশমিকের পরে অসংখ্য সংখ্যা, কিন্তু এই যে 6 7-এর পরে যদি আবার কি হবে সেটা যদি তুমি ধারণা করতে পারো সেটা কিন্তু কি হয়ে যাবে, মূলদ হয়ে যাবে। দেখো 5 6, 5 6-এর পরে থাকে দেখো 6 7, আবারও 6 7, আবারও 6 7, আবারও 6 7, তারপরটা কি হবে, আবারও 6 7 হবে। এরকম যদি তুমি ধারণা করতে পারো তাহলে সেগুলোই মূলদ হবে, যদিও অসংখ্য থাকে। আর অমূলদ কিন্তু দেখবা তখন কি হবে, এগুলো ধারাবাহিকতা থাকবে না, দশমিকের পরে অসংখ্য সংখ্যা থাকবে যাকে তুমি ধারণা করতে পারবে না, পরের সংখ্যাটি কি হবে সেটা কিন্তু আর বলা যাবে না, এটা কিন্তু বলা যাচ্ছে, এই কারণে এটা মূলদ হবে। আর যদি বলা না যায়, ধরো 2.5 6 8, কখনো 3 4 2 3 5 9 1, এরকমভাবে যদি থাকে তাহলে এটা কিন্তু আবার কি হয়ে যাবে, অমূলদ হবে। কারণ একের পরে আর কি হবে তুমি আর ধারণা করতে পারছো না, তাহলে বোঝাই যাচ্ছে না এরপরে কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, মূলদ অমূলদ কিন্তু বের করা খুবই সহজ, আমরা দেখে নিলাম আজকে কিভাবে অমূলদ এবং মূলদ এবং অমূলদ সংখ্যাকে নির্ণয় করতে হয়। পরবর্তী ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম যে 2026 সালের জন্য এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য যে আমরা সাধারণ গণিতের জন্য 120টি এমসিকিউ এবং উচ্চতর গণিতের জন্য আমরা 100টি এমসিকিউ কিন্তু বাছাই করে রেখেছি। যে কোনো সময় কিন্তু আমরা এই এমসিকিউগুলো তোমাদেরকে সামনে নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে পর্যন্ত, খোদা হাফেজ।